তো হ্যালো সিএফসিআর, আজকে আমরা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব। তো অনেক কঠিন কঠিন জিনিস লেখা রাখছি, এগুলো আমরা দেখব, তবে একটু পর। আগে আমরা সহজভাবে এই পুরো জিনিসটা কি, কেন রক্তটা জমাট বাঁধে, কিভাবে বাঁধে, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, তোমরা অবশ্যই শুনছো যে বন্যার সময় বিভিন্ন এলাকায় বাঁধ ভাঙিয়া গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। তো তোমরা ওই রক্ত তন্ত্র মানে রক্ত যে কাটে বা রক্ত কি বোঝায়, এটাকে রক্ত বের হওয়াটাকে ওই বাঁধ ভাঙার সাথে তুলনা করতে পারো। ধরো এটা একটি নদী বা খাল, যেটাই বলো, খাল বিল। তো এখানে এখানে একটা বাঁধ ছিল, এই বাঁধটা কি হচ্ছে, ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর এখানে প্রবল বেগে পানি আসতেছে, অনেক বেগে পানি আসতেছে। আবার পানির সাথে বিভিন্ন জিনিসপাতি, ধরো কারো ট্রাক, বাস, যাই বলো, মানে সবকিছু তো ভাষায় নিয়ে যায় যখন বন্যা হয়, সবগুলো ভাষায় নিয়ে আসতেছে। তো এখন তোমার কাজ কি? এই বাঁধটা তুমি রিপেয়ার করবা, বা এই পানি মানে রিপেয়ার করতে হবে। তো বাঁধ যদি রিপেয়ার করতে চাও, দেখো প্রবল বেগে পানি আসতেছে। এখন এই মুহূর্তে তুমি যদি এখানে বালু দাও, অথবা সিমেন্ট বালু মিক্সচার করে দাও, কংক্রিট দাও, সব তো ভাষায় নিয়ে চলে যাবে। তোমার তো এখানে তুমি তো বাঁধটা মানে ঠিক করতে পারবে না, কারণ পানির বেগ এত। তো তোমার কাজ কি? প্রথমে কাজ হইতেছে এই পানির প্রবাহটাকে কমানো, যতটা পারো কমানো, অথবা থামায় দেয় একেবারে। পরবর্তীতে তুমি এখানে শান্তিতে আরামে তুমি বাঁধ নির্মাণ করতে পারবা পুনরায়, তখন আবার সেই বাঁধটা কাজ করবে। ধরো তুমি এখানে বাঁধ নির্মাণ করে ফেললা, কাঁচা বাঁধ, সিমেন্ট না শুকানোর আগেই পানির স্রোতে ভাসায় নেওয়া যাবে। তো বুঝতে পারছো? তো আমাদের এই বাঁধ নির্মাণ করার প্রক্রিয়াটা হইতেছে রক্তনালী যেটা কাটছিল ওইটা রিপেয়ার করা, আর এই যে পানির গতিটা মন্থর করা, অথবা পানির গতিটা আটকে দেওয়া, সেটাই হইতেছে মূলত রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। এখন এটাকে তুমি একটা নালীর সাথে চিন্তা করো, নালী, রক্তনালী। আর এই ভিতরের দিকে, কিন্তু ভিতরের দিকে যে কোনো নালীর ভিতরের দিককে বলা হয় এন্ডোথিলিয়াম বা নালীর ভিতরের দিক। আর এইগুলোকে তুমি চিন্তা করবা এই মানে বিভিন্ন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, এগুলো হিসেবে। তো দেখো, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। তো বুঝতে পারছো তো আমাদের উদ্দেশ্যটা কি, কি করবো আমরা। এটা এই চিত্রে আমরা আবার আঁকবো। এখন আমরা দেখি কি হয় মূলত। তো তোমরা সবাই জানো যে আমাদের দেহের ভিতর রক্তটা সবসময় চলমান অবস্থায় থাকে, কখনো আটকা যায় না, অথবা দেহের ভিতরে জমাট বাঁধে না। এটার মূল কারণ হইতেছে হেপারিন। হেপারিন নামক একটা পদার্থ থাকে যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এখন তুমি চিন্তা করো, আমাদের মানে কাইটে গেছে, কাইটে রক্ত পড়তেছে, তখন যদি হেপারিনটা সক্রিয় থাকে তখন সে রক্ত জমাট বাঁধতে দিবে না। তো ফলশ্রুতিতে কি হবে? একটা ফোঁটা করছো, ওই ফোঁটা দিয়েই তোমার 6 লিটার রক্ত বের হয়ে গেছে, এরকম হইতো। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে হেপারিনটা বাতাসের সংস্পর্শে আসলেই নিষ্ক্রিয় হয়ে যায়। এখন অনেকে নিষ্ক্রিয় আর ধ্বংস হওয়ার মধ্যে পার্থক্যটা বুঝো না। নিষ্ক্রিয় মানে হচ্ছে, ধরো আমি তোমাকে আগে টিস করতাম, এখন তোমাকে টিস করি না, আবার তোমার উপকারও করি না। তো এটা হচ্ছে আমি নিষ্ক্রিয় হয়ে গেলাম। আবার যদি এরকম হইতো যে আমি তোমাকে এখন টিস মানে আগে এখন টিস করি, কিন্তু পরবর্তীতে আমি তোমার উপকার করলাম, সেটা কিন্তু নিষ্ক্রিয় না, সেটা খারাপ কাজ করতে ভালো কাজ করতেছি, বাট এখন আমি নিষ্ক্রিয় হয়ে গেছি। সেম ভাবে হেপারিনটা বাতাসের সংস্পর্শে আসলে নিষ্ক্রিয় হয়ে যায়। তার মানে এই না যে শুধু রক্ত জমাট বাঁধাইতে সাহায্য করে না, জাস্ট খারাপ কাজ করতো, ভালো হয়েছে না, বাট খারাপ কাজটা বাদ দিছে আর কি। খারাপ কাজ বলতে আর কি, জমাট না বাঁধানো তো খারাপ কাজ না, মানে দেহের ভিতরে জমাট বাঁধলে তুমি মরে যাবা। তো ওইটা মানে মানে সাপেক্ষে আর কি, খারাপ ভালো। তো আসলে বুঝতে পারছো যে হেপারিন কি হয়। তো হেপারিনটা নিষ্ক্রিয় হইলো, তো এখন তোমার জমাট বাঁধাইতে হবে, অর্থাৎ এখন তুমি অনুমতি পাইলা যে রক্তটা বের হইলে এখন আর আগের মতো জমাট বাঁধবে। মানে আগে যেরকম হেপারিনের জন্য জমাট বাঁধতো না, হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে গেলো। তো হেপারিনটা নিষ্ক্রিয় হওয়ার ফলে মানে পরে অনুচক্রিকা বিদীর্ণ হয়। এখন বিদীর্ণ শব্দটা অনেকের কাছে একটু কঠিন লাগে। বিদীর্ণ মানে হচ্ছে ফেটে যাওয়া। বিদীর্ণ মানে ফেটে যাওয়া শব্দটাকে বইয়ের ভাষায় বিদীর্ণ বলা হয়। তো অনুচক্রিকা বিদীর্ণ হয় এবং থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে একটা এনজাইম। তো থ্রম্বোপ্লাস্টিন একটা এনজাইম প্লাস কি বলে ওই ক্লটিং ফ্যাক্টর। তো অনুচক্রিকা প্রথমে মানে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করলো। তো থ্রম্বোপ্লাস্টিনটা ক্ষরণ করার পর পরবর্তী ধাপে কি হয় দেখো, এই থ্রম্বোপ্লাস্টিনটা বিভিন্ন ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর 7, 8, 9, 10 এর সহায়তায় প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করে। এখন বলতে পারো যে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করার দরকারটা কি। দেখো, বায়োলজিক্যাল শব্দের শুরুতে যদি প্রো কথাটা থাকে তাহলে সেটা সবসময় নিষ্ক্রিয় নির্দেশ করে। এখন যে যদি এই প্রথম বিনটা সবসময় নিষ্ক্রিয় থাকে তাহলে রক্তটা জমাট বাঁধাবে কে? তো এই কারণে কাজ করার জন্য প্রথম বিনটাকে থ্রম্বিনে পরিণত করতে হয়। থ্রম্বিন হচ্ছে সক্রিয় আর প্রথম বিন হচ্ছে নিষ্ক্রিয়, আর এই কাজটাই করে থ্রম্বোপ্লাস্টিন প্লাস ক্যালসিয়াম 2+7, 8, 9, 10 ফ্যাক্টর। তো এই থ্রম্বোপ্লাস্টিনটা আছে অনুচক্রিকা থেকে, আর এইগুলো তো রক্তের মধ্যে আগেই ছিল। তো
তো পরবর্তী ধাপে কি হয়, থ্রোম্বিনটা সক্রিয় হয়ে গেলো, এখন সে কাজ করবে। তার কাজটা কি? তার কাজ হইতেছে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করা। দেখো বায়োলজিক্যাল নামের শেষে যদি নোজেন থাকে তাহলে সেটা নিষ্ক্রিয়, শুরুতে প্রো থাকলে নিষ্ক্রিয় আর শেষে নোজেন থাকলে সেটা নিষ্ক্রিয় নির্দেশ করে। এই থ্রোম্বিনটা এই যে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমারে পরিণত করে। ধরো ফাইব্রিন মনোমার হচ্ছে এরকম ছোট্ট একটা মনোমার, মানে এক মনোমার মানে তো বুঝো, যারা কেমিস্ট্রি পড়ছো এসএসসি তে বই আসছো, তো মনোমার মানে বুঝো। দেখো ফাইব্রিন মনোমার পরিণত করে, তো ফাইব্রিন মনোমারটা পরবর্তী ধাপে ফাইব্রিন জালকে পরিণত হয়। দেখো ফাইব্রিন জালক মানে কি? মনোমার, ধরো এটা একটা ফাইব্রিন মনোমার, তো অনেকগুলো ফাইব্রিন মনোমার একসাথে হয়ে কি হইলো? ফাইব্রিন জালক হয়ে গেল, এটা একটা জাল। পরবর্তীতে এই এই যে এরকম অনেকগুলো জাল তৈরি হয়, ধরো এই একটা জাল তৈরি হইলো, অনেকগুলো জাল তৈরি হয়, তো এই জালগুলো পরস্পরের সাথে সংযোজন হয়ে ফাইব্রিন পলিমার গঠন করে। আগে একটা ছিল ফাইব্রিন মনোমার, এখন হয়ে গেছে ফাইব্রিন পলিমার। এখন বলতে পারো যে এইটা আমরা কেন করলাম অথবা এটা করলে আমাদের লাভ কি? এখন আমাদের প্রথম কনসেপ্টে ব্যাক আসি। দেখো আমরা ওই যে বাঁধ ভেঙে গেছিল এটা চিন্তা করছিলাম। দেখো এই যে এটা একটা নদী, প্রবল বেগে পানি আসতেছে আর এখানে কিছু জিনিসপাতি আসতেছে। তো জিনিসপাতিকে আমরা বলছিলাম কি? লোহিত রক্ত কণিকা, বিভিন্ন কণিকা, আর এখানে বাঁধটা ভেঙে গেছিল। এখন তুমি কি করছো? এটাকে রক্ত নালীর সাথে চিন্তা করো। এখন তুমি করছো ফাইব্রিন পলিমার তৈরি করছো, তো পলিমারটা এখানে ধরো পলিমার হয়ে গেছে, অনেক দাগ দিলাম, মানে অনেক জালক তৈরি হয়ে গেছে এখানে। তো এখানে দেখো সুবিধাটা কি হয়েছে, এই পানিটা তো আসতেছে, এখানে জালক যেহেতু, জাল মানে হিট একটু তো ফাঁকা থাকবেই, তো অল্প পরিমাণ তো পানি বের হবে। বাট সুবিধা কি হয়েছে দেখো, এইখানে জিনিসপাতি গুলো ছিল, অর্থাৎ লোহিত রক্ত কণিকা গুলো ছিল অথবা অন্য যে কণিকা গুলো ছিল সেগুলো কিন্তু জালে আটকে পড়বে। বাট এখানে যে প্লাজমাটা ছিল, প্লাজমা পানি মানে প্লাজমা তো চিনো, ওই প্লাজমাটা কিন্তু হালকা পরিমাণ বের হবে। তো এখানে সময়ের সাথে সাথে এই যে লোহিত রক্ত কণিকা গুলা বা অন্য অন্য কণিকা গুলা এখানে আটকে পড়বে, আস্তে আস্তে আটকে পড়া এখানে এটা অনেক ঘন একটা মানে তৈরি হয়ে যাবে, একটা অনেক ঘন একটা জিনিস তৈরি হবে, যার মাধ্যমে কেবলমাত্র প্লাজমার অল্প পরিমাণই বের হইতে পারবে। এইখান থেকে প্লাজমার ধরো অল্প পরিমাণ একটু তরল বের হইলো, এই যে অল্প পরিমাণ তরলটা বের হইলো এটাকেই বলা হয় কিন্তু সিরাম। সিরাম সিরাম আর প্লাজমা কিন্তু এক না, কেন এক না সেটা বলতেছি। এটা হচ্ছে সিরাম। এখন সিরাম কি বুঝতে পারছো? জমাট বাঁধা রক্তের এই মানে ফাইব্রিন পলিমারটা বেশ করে অল্প পরিমাণ যে জলীয় পদার্থ বের হয় তাকে বলা হয় সিরাম। এখন এই সিরামে কিন্তু কোনো ক্লটিং ফ্যাক্টর নাই। এখন বলতে পারো কেন নাই? দেখো এখানে আমরা কিন্তু ক্লটিং ফ্যাক্টর গুলো ব্যবহার করে ফেলছি, 7, 8, 9, 10 থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এগুলা কেন ব্যবহার করছি? এই ফাইব্রিন পলিমার তৈরি করতে বা ফাইব্রিন জালক তৈরি করতে। এই যে আমরা ফাইব্রিন জালকটা তৈরি করে ফেলছি, তো যেহেতু এখানে ব্যবহার করে ফেলছি, এই যে সিরাম আছে এই সিরামের মধ্যে কোনো তঞ্চন ফ্যাক্টর নাই। আবার দেখো কোনো কণিকাও তো নাই, কারণ কণিকাগুলো তো এই ফাইব্রিন পলিমারের মধ্যে আটকে পড়ে গেছে, বুঝছো? তার মানে সিরামটা আমরা বুঝতে পারলাম সিরাম একটা জলীয় পদার্থ কিন্তু প্লাজমা না, আর এর মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর নাই এবং এই কণিকাগুলো সিরামের মধ্যে নাই। এখন সব আমরা দেখবো যে এখন আমাদের যে জালিকা তৈরি করলাম অথবা এই যে জালিকা তৈরি করে এখানে যে বাজাইলাম লোহিত রক্ত কণিকা গুলারে, এইগুলো লাভ কি হয়েছে? দেখো এইখানে জমাট বাঁধতে বাঁধতে কিন্তু অনেকগুলো এখানে আটকা পড়বে। ধরো একটা বাঁধের মধ্যে তুমি একটা জাল দিছো, ওই জালের মধ্যে একটু পরে দেখবা ময়লা টয়লা যা আছে সবকিছু কিন্তু আটকা পড়ে, তো ওই জালের মধ্যে দিয়ে কিন্তু আর পানি যেতে পারে না। সেম ভাবে এখানে যখন অনেক ঘন হয়ে যাবে, আরো ধরো ঘন হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে, আরো ঘন হয়ে গেছে, তখন ঘন হওয়ার পর এইখান দিয়ে কিন্তু আর রক্তটা বের হইতে পারবে না, বা বের হইলেও অল্প পরিমাণ বের হবে। সিরাম তো অল্প পরিমাণ আমি বলছি, তো এরকম ভাবে অল্প পরিমাণ বের হবে এবং একটা পর্যায়ে গিয়া এইখান থেকে আর রক্ত বের হইতে পারবেই না। দেখছো আমাদের কাজ কিন্তু মানে মোটামুটি হয়ে গেছে। আমাদের বাঁধের কাজ ছিল কি? পানির প্রবাহটাকে কমান করা, পরে আমরা বাঁধটা নির্মাণ করব। এখন আমরা রক্ত মানে জমাট বাঁধাইতে হবে, তো প্রথমে আমরা রক্তটা আটকায় দিলাম এই ফাইব্রিন পলিমারের মাধ্যমে। এখন আমরা ইচ্ছা মতো রক্ত নিয়ে মানে বাঁধটা নির্মাণ করতে পারবো, বা লোহিত রক্ত মানে বা সরি বা নালীর যে এন্ডোথেলিয়াম আছে এই এন্ডোথেলিয়ামটা আমরা পুনর্গঠন করতে পারবো। এখন কি হয়, এখন যখন আটকায় দিছ মানে রক্তর প্রবাহটা আটকায় দিছ, তখন অনুচক্রিকা কি করে? একটা জিএফ করণ করে। জিএফ মানে কিন্তু গ্রোথ ফ্যাক্টর। তো গ্রোথ ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হইতেছে কোনো কিছুকে যেটা ত্বরান্বিত করে, তো গ্রোথ ফ্যাক্টর মানে যেটা বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তো এখানে পার্টিকুলারলি এই যে এন্ডোথেলিয়ামের যে প্রাচীর আছে ওই প্রাচীরের বৃদ্ধিটাকে অনুচক্রিকা ত্বরান্বিত করে। তো ত্বরান্বিত করে আস্তে আস্তে ধরো এখানে মানে এখানে হয়ে গেছিল, এখানে সে আবার একটা মনে করো রিপেয়ার করে ফেলছে এই সুযোগে। দেখো আমাদের কাজ কিন্তু শেষ মোটামুটি। দেখো রক্ত বের হয়ে কেটে গেছিল এখান দিয়ে, কেটে দেওয়ার পর আমরা ওই বিভিন্ন ফ্যাক্টরের সহায়তায় বিভিন্ন কাজ কাম করে এখানে আর কি ফাইব্রিন পলিমারটা গ্রহণ করছি। ফাইব্রিন জালকের মধ্যে সবকিছু আটকা পড়ছে, আটকা পড়ে একটা সময়
রক্তটা আর আসতে পারে নাই, তখন আমরা সুযোগ পাইছি, তখন অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে এখানে এন্ডোথেলিয়াম যেটা ছিল নালী সেটাকে আবার পুনর্গঠন করে ফেলছে। এখন কিন্তু আমাদের রক্ত আর পড়বে না। তো এটাই ছিল মূলত রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। এখন বলতে পারো হিমোফিলিয়া জিনিসটা কি? আবার হিমোফিলিয়া নাম শুনছো অবশ্যই। হিমোফিলিয়াতে কি হয়, যাদের হিমোফিলিয়া তাদের কিন্তু এই 7 নাম্বার আর 8 নাম্বার যে ফ্যাক্টর আছে এটা কিন্তু নাই। 7-8 নাকি সরি 8 নয়, যাদের হিমোফিলিয়া, তো যাদের এখন বলতে পারো যে হিমোফিলিয়া জিনিসটা কি। তো যাদের হিমোফিলিয়া হয় তাদের কিন্তু এই 8 নাম্বার আর 9 নাম্বার ফ্যাক্টরটা নাই। তো যেহেতু এখানে ফ্যাক্টর নাই, তাদের কিন্তু এই জালকটা তৈরি করতে পারবে না। ফ্যাক্টর নাই, জালক কিভাবে তৈরি করবে? তো যখন সে জালকটা তৈরি করতে পারবে না, তখন কিন্তু এখানে কোনো জালিকাও তৈরি হবে না আটকানোর মতো, তার কিন্তু রক্তটা পড়তেই থাকবে। তো যাদের হিমোফিলিয়া হয় তাদের একবার কেটে গেলে অনেকটা রক্ত বেড়ে যায়। যেমন ধরো ব্রিটিশ যে রানী আছে, ব্রিটিশ রানী ভিক্টোরিয়া, তার কিন্তু হিমোফিলিয়া ছিল। তো বংশানুক্রমে তার পোলাপানের মধ্যে হিমোফিলিয়াটা মানে বিস্তার ঘটছে। তো এই কারণে তাদের যদি একটু কেটে যায় তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি। হালকা অ্যাক্সিডেন্ট হইলে একেবারে শেষ, বুঝছো তো? দয়া করে হিমোফিলিয়াটা বুঝতে পারছো আর রক্ত তঞ্চন প্রক্রিয়াটা বুঝতে পারছো। একটু সিম্পলি ওই বাঘের মতো করে চিন্তা করবা, তাহলে একেবারে ইজি। তো ভালো থাকবা, বেস্ট অফ লাক।